দেখো কালকের করা ওই ছোট্ট প্রিভিউ কিছু মিনিটসের সেখানে একটা কথা বলেছিলাম যে জামশেদপুর যে রেড হট ফর্মে রয়েছে সেখানে দাঁড়িয়ে এই অ্যাওয়ে ম্যাচ থেকে মোহনবাগান যদি 1 পয়েন্টও নিয়ে আসতে পারে তাহলেও সেটা ঠিক রয়েছে, কারণ লিগ আভি লম্বা চলেগা, সেই নিয়ে প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা টিমই এরপর টাফ কম্পিটিশনের মুখে পড়বে। কিন্তু যদি 3 পয়েন্ট আসে সেটা মোহনবাগানের জন্য একটা বিগ জাম্প, এবং বাকিদের সাথে পয়েন্টের ডিফারেন্সটাও কিন্তু সমানভাবে যে ব্যালেন্সে এগিয়ে যাচ্ছে সেই ব্যালেন্সে এগিয়ে যাবে। কিন্তু আজকে সম্ভবত যিনি রেফারি ছিলেন সেন্থিল নাথান, যাকে গত সিজনে বহু ম্যাচে দেখা গেছে যে খুব বাজে ডিসিশন নিতে, এবং স্পেশাল কিছু ম্যাচ ছিল তার মধ্যে বহু ফ্যানেদের, বিশেষ করে বড় বড় ফ্যান বেসের ক্ষোভের মুখে এই রেফারি পড়েছিলেন। আজকেও দেখা গেল সেই সেন্থিল নাথানের একদম ম্যাচ যখন শেষ হচ্ছে সেই মুহূর্তে একটা ব্যাড ডিসিশন, সেটা মোহনবাগানের এগেনস্টে গেছে। যাই হোক, আজকে হয়তো মোহনবাগানের তরফে রেফারি কেনার জন্য যে অর্থ বরাদ্দ থাকে সেটা হয়তো যায়নি এই রেফারির কাছে, সেই কারণে শেষকালে এই পেনাল্টিটা মোহনবাগান পায়নি। এর থেকে তো আর বেশি কিছু যুক্তি দেখানো যাচ্ছে না, তার কারণ খারাপ রেফারিং সব টিমের এগেনস্টে হচ্ছে, মোহনবাগানের এগেনস্টে খারাপ রেফারিং তো হচ্ছে না। যাই হোক, আজকে হয়েছে, কিন্তু সেটাকে খারাপ রেফারিং কেউ বলবে না, বলবে যে আজকে রেফারি পেমেন্ট পায়নি, সেটা তাদের ব্যাপার। যাই হোক, ম্যাচের প্রসঙ্গে আসি, তাহলে অবশ্যই দেখবো যে 1-1 গোলে ম্যাচটা শেষ হয়েছে। দুদিকের দুজন ডিফেন্ডার তারা গোল করে নিজের দলের মান রক্ষা করেছে। মোহনবাগান বহু সুযোগ নষ্ট করেছে, আর জামশেদপুর এফসি তারা একটা সুযোগ পেয়েছে, এবং সেটা প্রায় মোহনবাগান বলতে গেলে গিভ অ্যাওয়ে করেছে জায়গাটাকে, সেই কারণে সেই গোলটা হয়েছে। বাট গোল ওয়াজ আ ভেরি বিউটিফুল গোল। আমি অন্ততপক্ষে আইএসএলে একজন ডিফেন্ডারকে, একদমই একজন সেন্টার ব্যাককে এতটা নিজের জোন থেকে একার পায়ে বল নিয়ে এসে 4-5-6জনকে ড্রিভিল করে বক্সের মধ্যে ঢুকেও 3-4জন ডিফেন্ডারের সামনে থেকে গোলকিপারের পাস থেকে গোল করতে অ্যাটলিস্ট আমি দেখিনি। যদি কেউ দেখে থাকে আইএসএলে সে আমাকে বলবে, আমি ডিফেন্ডারের পা থেকে দেখিনি, মিডফিল্ডার বা স্ট্রাইকারের পা থেকে দেখেছি। বিশেষ করে একটা গোল তো আমাদের অনেক সময় মনে পড়ে যায়, সেটা হচ্ছে ব্রাইট এনোবাকারের গোলটা গোয়ার এগেনস্টে করেছিল, অনেকজনকে কাটিয়ে একটা জায়গা থেকে অনেক দূর রান করে। তো একজন ডিফেন্ডারের থেকে এই ধরনের গোল সচরাচর দেখা যায় না। আর উল্টো দিকে মোহনবাগানের ক্যাপ্টেন হিসেবে শুভশিস বোস যখন দেখলো যে কোথাও কিছু ক্লিক হচ্ছে না, নিজে একটা ভালো জায়গা থেকে জটলার মধ্যে থেকে ফিনিশ করে দেয়। এবং কোথাও আজকে মোহনবাগান এত সুযোগ নষ্ট করেছে, এত পরিমাণে ওপেন চান্স মিস করেছে, এবং অবশ্যই অ্যালবিনো গোমস এমন কিছু ভাইটাল সেভ করেছে যে ডেফিনেটলি মোহনবাগানকে 1 পয়েন্টে নিয়ে ফিরতে হচ্ছে। এবং জামশেদপুর রিভার্স ফিক্সচারে এই ম্যাচটা মোহনবাগানের বিরুদ্ধে, ওরা ম্যাচ খেলতে এসেছিলো, মোহনবাগানের ঘরের মাঠে ম্যাচ ছিল, 3-0 মোহনবাগানের কাছে হেরেছিল। সো সেখান থেকে দাঁড়িয়ে খালিদ জামিল কোথাও মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচটাতে তিনি অপরাজিত থাকতে পারলেন। অনেক কিছু বিষয় নিয়ে আজকে কথা বলতে হবে, কিন্তু মেজর যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো সেখানে অবশ্যই দেখো মোহনবাগানের কাছে আজকে খুবই লিমিটেড রিসোর্সেস ছিল। অ্যান্ড সরি টু সে, কালকে আমি একটা বিষয় ভুল বলেছিলাম, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপার আজকে অ্যাভেলেবিলিটির কথা বলেছিলাম, কিন্তু অনিরুদ্ধ থাপাও ফিটনেসের প্রবলেমের কারণে কিন্তু আনঅ্যাভেলেবেল রয়েছে। আমি কালকে অনিরুদ্ধ থাপাকে একদম ফার্স্ট 11-এই ঢুকিয়ে দিয়েছিলাম, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তো শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ না, তার পাশাপাশি অনিরুদ্ধ থাপাও যায়নি, এবং আশিক কুরুনিয়ানও তো বেশ কিছু সপ্তাহ এখনও মাঠের বাইরে থাকবে। তো টিমের 3জন অন্যতম অ্যাটাকিং ফোর্সকে যখন টিমে পাওয়া যাচ্ছে না, তখন বেঞ্চেও কিন্তু তোমার স্ট্রেংথটা কমছে, এবং যে দুজন বিদেশি প্লেয়ারের ওপরেও টিম অনেক ভরসা করে থাকে তারাও ফিটনেস গেনের রাস্তাতে রয়েছে, এখনও তারা 100% ফিট না, সেই কারণে তাদের আমরা ফার্স্ট 11-এ দেখিনি। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন তুমি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছ, এমন একটা টিমের এগেনস্টে ম্যাচ খেলছো যে তুমি যদি ম্যাচটা হারো বা তুমি যদি ম্যাচটা ড্র করো, তাহলে কিন্তু এই টিমের সাথে তোমার যে গ্যাপ রয়েছে সেটা কমে আসবে, এবং অবশ্যই এই টিমটা ড্র করলে বা জিতলে তারা সেকেন্ড স্পটে উঠে আসবে। তো সেই রকম টিমের এগেনস্টে তোমার যদি ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়, গেম প্লের মধ্যে যদি স্লথনেস থাকে, এবং কোথাও বল রিসিভ করতে, বল পাস করতে, সেইভাবে টার্ন নিতে যদি তোমাকে স্লোনেস দেখায়, অন্ততপক্ষে অপোনেন্টের ডিফেন্ডার যদি এটা বুঝতে শুরু করে, তাহলে কিন্তু পে ব্যাক ডেফিনেটলি করতে হবে ম্যাচের 90 মিনিটসের রেজাল্টে। সেটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে। মোহনবাগান খারাপ খেলেছে আমি বলবো না, প্লেয়াররা খারাপ খেলেছে এটা আমি বলবো না, বা একদমই খুবই ক্যাজুয়াল বা অ্যাপ্রোচ লেস ম্যাচ ছিল আমি বলবো না। বাট মোহনবাগানের থেকে যখন এক্সপেকটেশনটা হাই থাকে, বা শুধুমাত্র এখানে মোহনবাগানকে ভুলে গেলেই হবে যে যে কোনো লিগে, পৃথিবীর যে কোনো লিগে একটা টিম যারা টপ পজিশনে রয়েছে, এবং টপ পজিশন থেকে বাকি টিমেদের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটা অনেকটা।
তো সেই টিমের থেকে যে সেই এক্সপেকটেশনটা কিন্তু হাই থাকে যে এই টিমের ফিনিশিং বেটার হবে, এই টিমের প্লেয়ারদের ফার্স্ট টাচ বেটার হবে, এই টিমের প্লেয়ারদের যে অ্যাপ্রোচ থাকবে সেটা অনেক হাই অন দ্য মার্ক থাকবে এবং অনেক বেশি বক্সের মধ্যে একটা 50-50 বলকেও এই টিমের যে কোনো প্লেয়ার তারা গোলে কনভার্ট করার চেষ্টা করবে। আজকে সেই জিনিসটা মোহনবাগান অ্যাটাকারদের মধ্যে আমি অন্তত কম দেখেছি। যে জায়গা থেকে হয়তো অন্ততপক্ষে 3-4টে গোল হতে পারতো সেখান থেকে অনেক গোল কিন্তু চান্স মিস হয়েছে। এবং হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যেগুলো শর্ট অন টার্গেটে গেছিলো, 5টা শর্ট অন টার্গেট মোহনবাগান রাখতে পেরেছিল। রিমেম্বার, এই 5টা শর্ট অন টার্গেটের মধ্যে একটা মোহনবাগান গোল করতে পেরেছে আর 4টে কিন্তু অ্যালবিনো গোমস সেভ করেছে। বাকি যে জায়গা থেকে মিস হয়েছে, উড়ে গেছে বা খুব বাজেভাবে ফিনিশ করার চেষ্টা হয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে মোহনবাগান কিছুটা তো পয়েন্ট লস করার একটা রাস্তা তৈরি করেছিল। সেকেন্ড যে টকিং পয়েন্ট সেটা অবশ্যই কিন্তু স্টিফেনেজের গোলটা আবারও বলছি বিউটিফুল। যে জায়গা থেকে ও বলটা ধরেছে, যেভাবে রান করেছে, মাঝমাঠ টপকেছে, আপুইয়ার মতো প্লেয়ারকে ও বিট করেছে, ডিফেন্স জোনে ঢুকে 3জন ডিফেন্ডার ছিল, আশিস রায়, টম অলরেড, অ্যালবার্তো রড্রিগেজ, প্রত্যেককে বিট করে ও ফিনিশটা করেছে। দিস ইজ আ ভেরি বিউটিফুল গোল এবং এই সিজনের সম্ভবত আমি সেরা গোল বলতেও রাজি আছি। কিন্তু যেভাবে ওকে প্রায় ছেড়ে রাখা হলো, যে কেউই ওকে চ্যালেঞ্জে যাচ্ছে না, কেউ ট্যাকেলে যাচ্ছে না, সবাই ওয়েট করছে, না আমি নয় আমার পরের জন করবে, না আমি নয় আমার পরের জন করবে, এটা করতে 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 গোলটা করে দিল। এই জায়গাটা কোথাও কিন্তু মোহনবাগান ডিফেন্সে বা মোহনবাগান মাঝমাঠ থেকে ডিফেন্ডারদের মধ্যে ভুল হয়েছে। বাকি মোটামুটি আজকে যেভাবে ডিফেন্স খেলেছে সেই জায়গাতে জামশেদপুর যে বিরাট কিছু সুযোগ তৈরি করতে পেরেছে তা নয়। শট ওরা 8টা-9টা নিয়েছে কিন্তু টার্গেটে ওই একটাই ছিল, সেই কারণে আজকে ভিসাল কায়েতকে কোনো বল সেভাবে সেভ করতে হয়নি। যা করেছে ও রিসিভ করেছে, ক্যাচ করেছে, ওকে খুব ভাইটাল মোমেন্টের মুখের মধ্যে পড়তে হয়নি। বা ডিফেন্সে খুব বড় প্রেসার, খুব ভালো ভালো ক্রস উড়ে আসছে, যেখানে সানান বা ইমরান ফার্স্ট হাফে দারুণ খেলছিল, সেকেন্ড হাফে লেন নাবে, সেকেন্ড হাফে সিভিরোকে নামানো হয়, মারে অনেকটা উইং দিয়ে চলে যায়, উভয়ই উঠে আসছিল। নিখিল বার্ডলার মতো একটা প্রসপেক্ট রয়েছে, এত ভালো ভালো প্লেয়ার ওদের উইং দিয়ে খেলার পরেও কিন্তু সেইভাবে ভালো বল ওরা নিয়ে আসতে পারেনি মোহনবাগান বক্সে এসে কোথাও পেনিট্রেট করতে পারবে। তো সেই কারণে ভিসাল কায়েতকে পরীক্ষার মুখে পড়তে হয়নি। বাট এই একটা জায়গা, একটা সিঙ্গেল জায়গা কোথাও মোহনবাগানকে আজকে 3 পয়েন্ট এবং 1 পয়েন্টের যে কোথাও দোদুল্যমান জায়গাটা সেটাকে আলটিমেট তৈরি করে দিয়ে চলে গেল, যে না 3 পয়েন্ট না, এই ধরনের অ্যাপ্রোচ থাকলে তুমি 1 পয়েন্টই পাবে এই ম্যাচ থেকে। এবার যে জিনিসটা নিয়ে আমি ফাইনালি কনক্লুড করবো, কারণ আজকের ম্যাচটা নিয়ে বিরাট কিছু বলার তো জায়গা নেই, সেটা হচ্ছে যে কিছু জিনিস আমার মনে হয় যে আজকে মলিনা কিছু কিছু ক্ষেত্রে ট্যাকটিক্সে বা তার স্ট্র্যাটেজির ক্ষেত্রে কয়েকটা জায়গাতে তিনি একটু লেট করে ফেলেছিলেন। একদমই তিনি ভুল করেছেন বা এরকম কিছু বলবো না, কারণ যখন টিম পজিটিভ পয়েন্টস নিয়ে আসছে তখন সেখানে খুব বড় কিছু ব্লান্ডার হয়ে গেছে তো বলা যাবে না। বাট আমার কোথাও মনে হয় যে কিছু ক্ষেত্রে লেট, যেমন অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসার ক্ষেত্রে তিনি লেট করেছেন পেত্রাতসকে নিয়ে আসার ক্ষেত্রে, কারণ ম্যাকলারেন ক্লিক করছিল না। যতটুকু খেলা অপোনেন্ট বক্সের উপর প্রেসার রেখে খেলছিল সেটা কিন্তু খেলছিল জেসন কামিংস। এই জায়গাটা জেসন কামিংসকে তুলে নেওয়াটা আমার মনে হয় না ঠিক ডিসিশন হয়েছে। সেকেন্ড হাফে শুরুতে তিনি যদি পেত্রাতস বা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে কাউকে একটা নামিয়ে দিতেন, আমার মনে হয় যে সেখানে প্রেসারটা অনেক হাই থাকতো। কামিংস যখন বক্সের মধ্যে বল পায়, ওকে যখন ফিড করানো হয়, সেখানে কিন্তু ও 50-50 চান্স থেকে ভালো কনভার্সন রেট ওর রয়েছে। তো আমার মনে হয় ম্যাকলারেনের থেকে কামিংস অনেক বেশি এফেক্টিভ হতো উইথ পেত্রাতস অর গ্রেগ স্টুয়ার্ট। সেটা কিন্তু হয়নি। আমার মনে হয় যে এখানে একটা কোথাও ডিসিশন মেকিংয়ে ডিলে হয়েছে, অনেকটা দেরিতে আমরা গ্রেগ স্টুয়ার্টকে দেখেছি। পেত্রাতসকে যখন আমরা দেখলাম আসার পর অনেকটা চেষ্টা করেছে, কিছু কিছু ভালো মুভমেন্টস আমরা দেখেছি, এতটা ডিলে হয়ে গেছে যে তোমার একটা প্লেয়ারের গা ঘামাতে, টিমের সাথে মানিয়ে নিতে, সেই জায়গাটা তৈরি করতেই বাকি সময়টা কেটে যাবে। তো এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে লিস্টন কোলাসো হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আশিক কুরুনিয়ার নেই, কিন্তু এটা ওর মাথায় রাখা দরকার যে যখন আশিক কুরুনিয়ার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এত মিস করার পর তুমি এত বেশি গেম টাইম আর পাবে না। মানে এটা মাথায় রেখে, ওর কোয়ালিটি মাথায় রেখে আমাকেও বলতে হচ্ছে যে একটা সময়ের পর না কোথাও এই প্লেয়ারটাকে দেখলে যে কারো ফ্রাস্ট্রেশন লাগতে পারে, যে দিনের পর দিন এত সুযোগ পায়, এত কিছু করতে পারে, ও খারাপ খেলেছে বা খারাপ খেলে এটা বলবো না, কিন্তু কনভার্সন রেট যদি এত পুয়ার হয়, গোটা লিগের মধ্যে ও 3rd হাইয়েস্ট শটস নিয়েছে, কিন্তু সেখানে দেখলে দেখা যাবে যে ওর গোল টপ 10-এর মধ্যে নেই।
তো এটা একটা বিরাট বড় ড্রব্যাক ওর জন্য, ওর কেরিয়ারের জন্য। এত শট তুমি নিচ্ছ, বাট কোথাও ডিসিশন মেকিং, যে কোথা থেকে আমি শটটা নেবো, কোথায় ফিনিশ করব, কতটা অ্যাঙ্গেল আমি রাখবো। ও ফ্রিকিকটা ভালো মারতে পারে, কিন্তু ফ্রিকিকটা মারার আগেই ওর যদি এই জিনিসটা তৈরি হয়ে যায় যে আই এম দ্য বেস্ট এবং আমি গোলটা করতেই যাচ্ছি, এখানে কোথাও বারবার কিন্তু ও ফেল করে যায়। বাট ওর মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে, সেই কোয়ালিটিগুলো যদি প্রপার লিস্টন ডেলিভার করতে পারে, সেখানে দাঁড়িয়ে অন্ততপক্ষে লিস্টনেরই মোহনবাগানের যে টপ স্কোরারের টপ 2 বা 3 জায়গা রয়েছে সেখানে থাকার কথা প্রতিবারে। বাট সেটা হয় না বিকজ অফ ওর ডিসিশন মেকিংয়ে প্রবলেম, ওর কিছু কিছু ক্ষেত্রে ডিলেমি, এবং কিছু কিছু ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে বড় প্রবলেম হয়ে যায় যে বল আমি কতক্ষণ হোল্ড করব, কখন ছাড়বো, কতক্ষণে ছাড়বো, এবং আমার মানে সাথে যারা প্লেয়ার রয়েছে তাদের সাথে আমি ঠিক কতটা ভালো কম্বিনেশন করব। এই জায়গাগুলো কিন্তু লিস্টন কোলাসকে অনেকটা ইম্প্রুভ করতে হবে। আজকে লিস্টন কোলাসর কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিং বা পুয়োর শটের জন্যও কিন্তু ফার্স্ট হাফে মোহনবাগান অ্যাটলিস্ট 2টো গোল করতে পারেনি। সেকেন্ড হাফে একটা ভালো সুযোগ ও পেয়েছিল, ভালো একটা শটও নিয়েছিল, কিন্তু অ্যালবিনো গোমস ততোধিক ভালো সেভও করে দিয়েছে। বাট কোথাও লিস্টনকে কিন্তু অনেকটা ইম্প্রুভ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং কনভার্সন রেটকে অনেক আপে নিয়ে যেতে হবে। বাকি মোহনবাগানের খেলা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ডিফেন্স অনেক বেটার ছিল। ওই একটা জায়গা ছাড়া সেইভাবে গোটা ম্যাচের মধ্যে কিছু ভুল হয়নি। মাঝমাঠে যেহেতু কোনো বড় অপশনস আর হাতে ছিল না, সেই কারণে কোনো পরিবর্তন সেইভাবে হয়নি, শুধুমাত্র বেঞ্চে অভিষেক সূর্যবংশী ছিল। কিন্তু যেটা দীপক টাংরি আর আপুইয়া মিলে পুরো জ্যাম করে রেখেছিল, সেই জায়গাটা মলিনা খুব বেশি ভাঙতে চাননি, সেই কারণে তিনি খুব একটা ওখানে হাত দিতে চাননি। কিন্তু ফরওয়ার্ডের জায়গা নিয়ে আমার মনে হয় যে মলিনাকে আরও একটু দেখভাল করতে হবে, আরও একটু ওখানে পেপটক দিতে হবে যে কীভাবে ওই জায়গাটাকে আরও বেটার করা যায়, যে হাফ চান্সকেও কীভাবে ফুল চান্সে কনভার্ট করা যায়। তো আদারওয়াইজ কিন্তু সামনের দিকে আরও টাফ ম্যাচ আসছে, মানে সেখানে বেঙ্গালুরুকে খেলতে হবে, গোয়া, ওড়িশা, কেরালা, মুম্বাই, সো যত টাফ টিমগুলো রয়েছে তাদের এগেনস্টে কিন্তু মোহনবাগানকে খেলতে হবে এবং লিগ শিল্ডকে ধরে রাখার জন্য ম্যাক্সিমাম লেভেলে যে সুপ্রিমেসি সেটাকে কিন্তু শো করতে হবে। বাকি টোটাল তোমরা ম্যাচটা থেকে কী কী দেখলে, কী কী পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্টের পেনাল্টি ডিসিশনটা নিয়ে শুরুতে যা বলে দিলাম তার থেকে বেশি কিছু আমার বলার নেই, কারণ দিস ইজ আইএসএল অ্যান্ড এটাই আইএসএলের রেফারিংয়ের মোটামুটি স্ট্যান্ডার্ড। এখানে এর থেকে বেশি এক্সপেক্ট করাটা ভুল। তো মোহনবাগান কি কবেও কোনোদিনও সাফার করেছে? একটা এক্সাম্পল দেখাতে পারবে? আমাকে দেখাতে হবে না, গোটা সিজনটা যখন শেষ হবে একটা দুটো এক্সাম্পল সবার জন্যই বেরিয়ে যাবে। আজকে সেটাই বেরিয়ে গেল। যাই হোক, তোমরা কেমন দেখলে ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল বেশি বেশি করে যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।